দিদি একটা কাপড় বুনতে কয়দিন সময় লাগে? 3 দিন। কত করে দাম নেন এক একটা শাড়ি? শাড়ি এখন বুনি 7 পিস চাদর এগুলো। আর ওইগুলো কি আপনারাই বানায় বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করার জন্য প্লাস একটা সৌন্দর্য দেখানোর জন্য। দেখতেও তো ভালো লাগছে বেশ। এটা আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি হয়েছে। দুইটা ব্যবসায় আপনারা একসাথে করেন? এটা কি কাঠ দিয়ে বানান নাকি? সম্পূর্ণ গাছের শিকড়, মানে শিকড়। গাছের মূল। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুয়াকাটার বিখ্যাত বৌদ্ধ মন্দিরে। হ্যাঁ, কুয়াকাটার এই মন্দিরে তো আপনারা অনেকেই গিয়েছেন, কিন্তু এর সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস কি আপনাদের জানা রয়েছে? আর যাওয়ার পথে এই গাছগুলোর ইতিহাসই বাকি, এই সকল প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও। গঙ্গামতির চর দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে বৌদ্ধ মন্দিরে, এবং যেতে যেতে আমরা এই গঙ্গামতির চরের ঐতিহ্য আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। গতদিন আমরা আপনাদেরকে একটা অবিশ্বাস্য সূর্যোদয় দেখিয়েছি গঙ্গামতির চরে। আর আজকে আমরা আবার ছুটে চলছি বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে। তবে এই গঙ্গামতির চরের একপাশে রয়েছে সুবিশাল ম্যানগ্রোভ বন, যেটা কিনা সুন্দরবনেরই একটা অংশ। আমরা এখন ওই অংশ ধরেই ছুটে চলছি, আর চলতে চলতে আমাদের চোখে পড়ে গেল বেশ কিছু মৃত উদ্ভিদ। আসলে এর ইতিহাসই বা কি, সেটাই আমরা জানবো। এই গঙ্গামতির চরে চলতে চলতে আপনাদের চোখে পড়বে অসংখ্য পুরনো গাছপালা, যেগুলো আসলে মৃত প্রায়, এবং একপাশে আপনারা প্রচুর শ্বাসমূলযুক্ত এই গাছগুলো দেখতে পাবেন। এই শ্বাসমূলগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে। এই শ্বাসমূলগুলো বেসিক্যালি এই গাছগুলো যে ম্যানগ্রোভ গাছ ছিল তারই একটা নিদর্শন। এবং এই বনের ভেতরে কিন্তু আপনারা সামনে গেলে কাঠবিড়ালি, হরিণ ইত্যাদি বিভিন্ন টাইপের প্রাণী দেখতে পারবেন। আর এই সামনে যতদূর চোখ যাবে আপনারা শুধুমাত্র এই পুরনো গাছপালা দেখতে পাবেন। এগুলো বেশিরভাগই মরে গেছে, এগুলোকে কেটে কেটে অনেকে নিয়ে লাকড়ি হিসাবে ব্যবহার করে। মূলত এই গাছগুলো সিডরের ধ্বংসলীলার সাক্ষী। 2007 সালে সিডর যখন প্রচণ্ড বেগে বাংলাদেশে ধেয়ে এসেছিল, তখন তার সাথে করে নিয়ে এসেছিল প্রবল জলোচ্ছ্বাস। আর সেই জলোচ্ছ্বাসের কারণে পলি মাটি পড়েছিল এই গাছগুলোর শ্বাসমূলের উপরে। আর বৈজ্ঞানিকভাবে যখনই কোনো ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল বালুর কারণে ঢেকে যায়, তার কিছুদিন পরেই গাছগুলো মারা যায়। আর এভাবেই প্রাকৃতিকভাবে এই গাছগুলো মারা গিয়েছিল, আর রেখে গিয়েছে এদের কঙ্কাল। বর্তমানে আমরা সেই কঙ্কালগুলোই দেখতে পাচ্ছি। এখানকার প্রতিটা গাছের বয়স কিন্তু অনেক, কিছু গাছ আছে শত বছরের পুরনো। তবে এখানে ভালো দিক যেটা, এখানে গাছ নষ্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আবার বন বিভাগ থেকে নতুন নতুন গাছ লাগানো হয়। আমরা আবার মহিবুল্লাহকে সাথে নিয়ে এখন ছুটে চলছি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। দেখেন এখানে উচ্ছিষ্ট যেসব খড়ি আছে বা লাকড়ি, এগুলো কিন্তু এইভাবে সংগ্রহ করা হয়। এগুলো আসলে সবই কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া খড়ি, এখানে কেউ স্বেচ্ছায় কিন্তু বন উজাড় করে না। মূলত এই গাছের পাশ দিয়ে যাওয়ার পরিবেশটাই আপনাদেরকে মুগ্ধ করবে। এখানে নৌকা তৈরি করা হয়, আসলে তৈরি ঠিক না, এগুলো হচ্ছে এই সমুদ্রে নামার আগে প্রিপারেশন নেওয়া হয়, এই আলকাতরা দিয়ে সমুদ্রের উপযোগী করা হয়। আমরা এখন গঙ্গামতির চর থেকে মেইন রাস্তায় উঠে যাচ্ছি। আসলে এদিকে রাস্তার অবস্থা খুবই সঙ্গীন এবং এই যে বালুতে পরিপূর্ণ, যার কারণে আমাদেরকে দেখে শুনে যেতে হবে। আমরা কিন্তু এখন তরমুজ ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, এবং এখানে জায়গায় জায়গায় কিন্তু তরমুজ হয়েছে এবং ছোট ছোট। বেরিবাদে চলে এসেছি। এই বেরিবাদের রাস্তা ধরে আমাদেরকে মিষ্টিপাড়া যেতে হবে। এখান দিয়ে অনেক কষ্ট করে কিন্তু অটোকে উঠতে হয়, আসলে কোনো ডেজিগনেটেড রাস্তা এই রাস্তায় নাই, যার কারণে এই কষ্ট ক্লেষ্ট করে চলতে হয়। তবে সামনে কিন্তু ইনশাআল্লাহ বছরখানেকের মধ্যে এখানে কিন্তু চমৎকার বেরিবাদের রাস্তা তৈরি হয়ে যাবে, এবং এর কাজ চলমান রয়েছে। এটাই হচ্ছে কুয়াকাটার বেরিবাদের রাস্তা। আমরা এই রাস্তা ধরে এসেছি। আমরা এখন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, মানুষজন কৃষিকাজ করার জন্য যাচ্ছে। সবাই কিন্তু রবি শস্যের আবাদ করছেন। সামনে বসন্তকাল, বসন্তকালে কিন্তু প্রচুর পরিমাণে রবি শস্য হয় এইসব অঞ্চলে। দক্ষিণবঙ্গের মাটি অনেক উর্বর, এখানে কিন্তু সার ছাড়াই অনেক চমৎকার ফসল হয়। তবে এখানে একটা সমস্যা রয়েছে, এখানে নদী নালা বেশি হওয়ার কারণে
বর্ষাকালে কিন্তু পানিতে এই জমিগুলো ডুবে থাকে, যার কারণে ফসল ওই সময় অনেকটাই কম হয়। এদিকের রাস্তা অত্যন্ত চমৎকার, যেমনটা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, তো এই চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, এখানে খুবই সঙ্গীন অবস্থা। এই রাস্তা দিয়ে আসতে গেলে এই ব্রিজটা আপনাদেরকে পার হতে হবে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ, তাই আমাদেরকে এখন হেঁটে যেতে হচ্ছে। এখানে সকালবেলা কৃষক বীজ সংগ্রহ করছে, সামনে তারা ধান লাগাবে। সালাম আলাইকুম। গ্রামের রাস্তা ধরে গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে ফ্রেশ অক্সিজেন খেতে খেতে এখন চলে যাচ্ছি মিষ্টি পাড়া। ওখানে কিন্তু মিষ্টি পাওয়া যায় না, মিষ্টি হচ্ছে এক ধরনের খাবার, ওইটা পাওয়া যায় না। তো ওখানে ওই নামের একজন ব্যক্তি ছিলেন, উনি ওই পাড়াটা বহুত আগে তৈরি করেছেন, এই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে মিষ্টি পাড়া। অবশেষে আমরা কিন্তু মিষ্টি পাড়া বৌদ্ধ মন্দির চলে এসেছি। এটা হচ্ছে সেই বিখ্যাত মিষ্টি পাড়া বৌদ্ধ মন্দির। শীতকালে প্রচুর পর্যটক আসে এবং দুই পাশ জুড়ে দেখেন অসংখ্য গাড়ি। আসলে সবসময় কিন্তু এত লোক থাকে না, ভিড় এই সময় ভিড়টা একটু বেশি থাকে। আর এই হচ্ছে সে বৌদ্ধ মন্দির, ভিতরে ঢোকার জন্য এখন টিকিট কাটতে হয়। কি অবস্থা দাদা, কেমন আছেন? এখন কিন্তু এখানে 10 টাকা করে টিকিট করা হয়েছে, আমরা 10 টাকা করে টিকিট কেটে এখন ভিতরে ঢুকবো। মন্দিরে ঢোকার শুরুতেই আপনাদের চোখে পড়বে দুটো সিংহ মূর্তি। আর মন্দিরের পেছনের দিকে গেলে আপনারা খুঁজে পাবেন চমৎকার একটা মিষ্টি পানির কুয়া। বলা হয়ে থাকে যে এই মিষ্টি পানির কুয়াটি প্রায় 200 বছর আগে নাকি খনন করা হয়েছিল। আমরা এখন মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরের কুয়ায় এসেছি। মূলত 200 বছর আগে এই কুয়াটা খনন করা হয় এবং এটার কারণেই এই জায়গার নাম কিন্তু কুয়াকাটা। আরও একটা কুয়া রয়েছে, সেটা কুয়াকাটার ভেতরে। এই 2-3টা কুয়ার কারণেই এই জায়গাটার নাম কুয়াকাটা। বন্ধুরা, এদিকে কিছু বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে মন্দিরের পাশে ছায়া শীতল জায়গায় আপনারা বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। আমরা এখন বটগাছের নিচে আছি, এখানে কিছু বসার জায়গা রয়েছে, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তারপর আপনারা বসে কিছুটা রেস্ট নিতে পারবেন। মূলত মূল মন্দিরের ছাদটি টিন দিয়ে তৈরি করা হয়েছে আর নিচের অংশ সিমেন্টের তৈরি। এক কথায় বলতে পারেন এই মন্দিরটি আধা পাকা। তবে বাড়িটি আধা পাকা হলেও এটি কিন্তু প্রাচীন বৌদ্ধ নকশা অনুযায়ী তৈরি করা হয়েছে। এ ধরনের কিছু নকশা আপনারা পূর্ব এশিয়ার যে কোনো দেশে গেলেই দেখতে পাবেন। বলতে পারেন রাখাইনদের ঐতিহ্যবাহী নকশা এই ঘরের ক্ষেত্রেও অনুকরণ করা হয়েছে, যেমনটা আপনারা মায়ানমার কিংবা থাইল্যান্ড গেলে দেখতে পাবেন। ভেতরে একটা বৌদ্ধ মূর্তি রয়েছে। মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির এটি বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র এবং প্রাচীনতম নিদর্শন। আপনারা যে বড় বৌদ্ধ মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি করা হয়েছে এবং ধারণা করা হয় এই মূর্তিটি দক্ষিণ এশিয়ার ভেতরে সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। যদিও আকারে এর চেয়ে অনেক বড় বৌদ্ধ মূর্তি
আপনারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় খুঁজে পাবেন, কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি করা মূর্তি এটাই সর্ববৃহৎ। পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এর দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। আর এখানে আসলে আপনারা প্রচুর রাখাইন সম্প্রদায় খুঁজে পাবেন। মূলত রাখাইন সম্প্রদায়ের লোকেরাই এটাকে তাদের দেবতা মনে করে এবং এর উপাসনা করে থাকে। 200 বছর আগে এখানে যখন এই কুয়াটা কাটা হয় তখন মিস্ত্রি নামে একজন ব্যক্তি এখানে এসেছিলেন এবং উনি কিন্তু এই এলাকায় বসতি স্থাপন করেছিলেন। তারপরে উনি এই বৌদ্ধ মূর্তিটি এবং মন্দিরটি স্থাপন করেছিলেন এবং ওনার নামই এই এলাকার নাম কিন্তু হচ্ছে মিস্ত্রিপাড়া। মূলত তারই উদ্যোগে এবং আসাম থেকে আগত উনারতা মহাথেরের অনুপ্রেরণায় তিনি উপমহাদেশের এই সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। মূর্তিটি প্রায় 32 ফিট উঁচু। তৎকালীন সময়ে বার্মা থেকে আগত 5 জন শিল্পকর্মী এই মূর্তিটি নির্মাণ করেছিলেন এবং তাদের এটি নির্মাণ করতে প্রায় 30 মাসের মতো সময় লেগেছিল। বর্তমানে এই মূর্তিটির ওজন প্রায় 70 মণ। স্থানীয় পণ্ডিতদের কাছ থেকে এই মন্দির নির্মাণের যে ইতিহাস জানা যায় তা হচ্ছে, তখনকার সময়ের বুদ্ধ পণ্ডিতগণ অনুধাবন করেছিলেন যে এই অঞ্চলটি একসময় পানির নিচে বিলীন হয়ে যেতে পারে, আর ঠিক এই কারণে বৌদ্ধ পণ্ডিতগণ এই এলাকা রক্ষা করার জন্য নাকি এই বৌদ্ধ মূর্তিটি নির্মাণ করেছিলেন। এখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকে এবং এখানে পড়াশোনা করে। আপনারা যারা তাদের শিক্ষার্থে ডোনেশন করতে চান তাদের জন্য এখানে ডোনেশনের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আপনাদের মনে যা ভালো লাগে তা দিতে পারেন। প্রতিদিন হাজার হাজার দর্শক আসে, বিশেষ করে শীতকালে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হয়। আর এখানে আপনারা এই কার্পেটের উপরে বসবেন না, কারণ এখানে পূজা অর্চনা করা হয়, এই জন্য এই জায়গাটা পরিষ্কার রাখতে হয়। আপনারা যারা আসবেন এই কার্পেটটা এড়িয়ে চলবে না। এখানে একটা রাখাইন জাদুঘর রয়েছে, ওটার ভিতরে ঢোকার জন্য আবার টাকা লাগে, কিন্তু ভিতরে কোনো রকমের কোনো ছবি ভিডিও তুলতে দেয় না, তাই আপনাদেরকে কিছুই আর দেখাতে পারছি না। অবশেষে আমরা মিষ্টিপাড়ার তাঁতপল্লীতে চলে এসেছি। এখানে আপনারা বিভিন্ন তাঁত বস্ত্র কিনতে পারবেন, তার পাশাপাশি অনেক রকমের ঘর সাজানি জিনিসপত্র এবং প্রসাধনী আইটেমও রয়েছে। আপনারা বিভিন্ন রকমের আর্টিফ্যাক্ট পাবেন, এগুলো আপনারা কিনতে পারবেন। এখানের দোকানগুলো অনেক বড় বড় এবং এখানে আপনারা বিভিন্ন টাইপের তাঁত বস্ত্র, পাশাপাশি মহিলাদের বিভিন্ন সাজগোজের আইটেম কিনতে পারবেন এবং প্রচুর দর্শনার্থী এসেছেন, সবাই টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে। এই পাশে আপনারা চকলেট, বাদাম, আচার ইত্যাদি বিভিন্ন আইটেম কিনতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন তাঁত বস্ত্র। এখানে দুই পাশে অসংখ্য তাঁত বস্ত্রের দোকান রয়েছে। আপনারা এখানে একটা তাঁতের মেলা পাবেন এবং এই সময় সাধারণত অফার দেওয়া হয়, আপনারা অফার অনুযায়ী জিনিসপত্র কিনতে পারবেন। ভেতরের দিকে অনেক বড় বড় দোকান তৈরি করা হয়েছে, এখানেও তাঁত বস্ত্র রয়েছে, পাশাপাশি এখানেও মেয়েদের বিভিন্ন রকমের আইটেম রয়েছে। এই দোকানে আপনারা বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট আইটেম পাবেন। এখানে যে নৌকা আছে শামুকের তৈরি, কাঠের ব্যাংক রয়েছে, বিভিন্ন টাইপের আইটেম রয়েছে এবং সেই ঐতিহ্যবাহী একটা গ্রামোফোন রয়েছে কলের গান শোনার জন্য। ভাই এটা কি চলে নাকি এটা বিক্রির জন্য? এখনো চলে? ও, চালাইতে পারেন? ওটা আপনি ফোনে কানেক্ট করতে হবে, ডিজিটাল। ও ডিজিটাল, মানে বানাইছে এরকমের নতুন? আমি ওটা শুধু ওই কলের গানের জাস্ট মডেলটা, কিন্তু এটা হলে আপনার ভিতরে বক্স সিস্টেম। ও বক্স সিস্টেম চালাতে হয় কিভাবে? ওয়াইফাই টোয়াইফাই সব সিস্টেম আছে? ও ওয়াইফাই বা মেমোরি কার্ড। প্রচুর আচারের দোকান রয়েছে এখানে, আবার কাপড় রয়েছে, বিশাল কাপড়ের সম্ভার এখানে। এখানে আসলে দুই পাশ জুড়ে অনেক দোকান রয়েছে এবং শেষ মাথা পর্যন্ত আপনারা দোকান পাবেন। অনেক দোকানের মালিকানা হচ্ছে রাখাইনদের, অনেক হচ্ছে বাঙালিও রয়েছে। আগে শুধু রাখাইনরাই এইসব দোকান পরিচালনা করতে, এখন কিন্তু বাঙালিরাও এই দোকানগুলো পরিচালনা করে। আর এখানে মাঝখানে একটা রাখাইনদের ঐতিহ্যবাহী তাঁত মেশিন রেখে দেওয়া হয়েছে, যেটাতে তাঁত বোনা হতো আগে। এখানে তাঁত বস্ত্র বোনা হচ্ছে, এভাবেই ওনারা তাঁতের কাপড় বানিয়ে থাকে। সারি সারি সুতা ঝুলানো হয়েছে এবং এখানে এই বোনা কাপড়গুলো কিন্তু এখানে রয়েছে, এগুলোই ওনারা আবার বিক্রি করেন। মূলত এটা হচ্ছে রাখাইনদের একটা ঐতিহ্যবাহী ব্যবসা এবং তাদের একটা শিল্প। দিদি, একটা কাপড় বুনতে কয়দিন সময় লাগে? 3 দিন।
কত করে দাম নেন এক একটা শাড়ি? শাড়ি এখন দিনই 7 পিস চাদর এগুলো। এমনি ওগুলোর দাম কত পড়ে? 7 পিসের দাম করে 800। চাদর কত করে দাম পড়ে? চাদর 1000 আছে, 1200 আছে, 700 আছে। ডিজাইনের উপরে না? ও। মানে যেটা ডিজাইন বেশি থাকে ওটা করতে বেশি সময় লাগে, কষ্ট বেশি হয় নাকি? ওগুলো 1500। 1600। ওটা বেশি কয়দিন লাগে ওটা বানাইতে? ওটা বানাই তো 3 থেকে 4 দিন মতো লাগে, হাতে তো। এগুলো ঢাকা থেকে নিয়ে আসেন নাকি? এটা হচ্ছে সুতা কাটার মেশিন, বসে বসে সুতা কাটে। এই দেখেন এখানে সুতা ঝুলিয়ে রেখেছে। এখানে বিভিন্ন টাইপের আর্টিফ্যাক্ট রয়েছে। একটা চায়ের দোকান রয়েছে এবং চমৎকার শিকড় দিয়ে এখানে বসার বেঞ্চ বানানো হয়েছে প্রত্যেকটা। কাকা চা কত করে? 10 টাকা। আর ওইগুলো কি আপনারাই বানায় বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করার জন্য প্লাস একটা সৌন্দর্য দেখানোর জন্য। দেখতে তো ভালো লাগছে বেশ। এটা এখন আমাদের নিজস্ব কারিগর দ্বারাই তৈরি হচ্ছে। দুইটা ব্যবসায় আপনারা একসাথে করেন, খাবারের দোকান প্লাস হচ্ছে এগুলো বিক্রি। এগুলো কিরকম দাম পড়ে এক একটা? এটা আসলে চয়েসের উপরে 5000 আছে, 7000 আছে, 10000 আছে, 10000 আছে, মানে এটা কি কাঠ দিয়ে বানান নাকি? সম্পূর্ণ গাছের শিকড়, মানে শিকড়। মূল, গাছের মূল। আর কোন কোন গাছের মূল এটা শিকড়? আছে আকাশমণি গাছ আছে, তারপরে মেহগনি গাছ আছে, আচ্ছা, তারপর আপনার চাম্পল গাছ আছে, মানে বিভিন্ন কাঠের বিভিন্ন টাইপের। হ্যাঁ। আপনারা ওই চা গাছের শিকড় এগুলো ব্যবস্থা করতে পারেন না? চেষ্টা আছে। ওইটা সিলেটে পাওয়া যায় বেশি, এখানে অতটা পাওয়া যায় না। জি। এখানে যেটা অ্যাভেলেবেল ওইটা দিয়েই বানান। ওই জিনিসটা কিন্তু চা গাছের শিকড় মতো অনেক সুন্দর। যাই হোক, আমরা আরো চেষ্টা করতেছি আরো নতুনত্ব কিছু দেওয়ার। আচ্ছা, আমাকে একটা চা দেন। হ্যাঁ, রং চা। জি জি, আমরা এখানে একটা চা খেয়ে নেব। আমারটা চিনি কম দিচ্ছেন না? টেস্ট করেন তো, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটু ট্রাই করতে পারেন, কম প্রায়। পারফেক্ট, সব কিছু ঠিকই আছে। তো চা খাই, চা খাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এটা কি জিনিস? গায়ের চাদর। চাদর না? এটা কত করে? এটা ভাই আপনার পাইকারি বিক্রি করা হয় 450 করে, 450। খুচরা অ্যাভেলেবল আপনার 600-700 এরকম বেচে। এখানে এইগুলো পোশাক কত করে ভাই? এগুলো চাদর ভাই। চাদর না? গায়ের চাদর। গায়ের চাদর। এটা ডুয়েল সুতা 1050 করে। 1050 পার পিস। আচ্ছা, এই জিনিসগুলো একটা দেখান তো। এটা তো হাতে বোনা নাকি? সম্পূর্ণ এখানে হ্যান্ডলুম। এখানে হাতে বোনা নাকি? এই যে আমরা তাঁতে যেগুলো দেখলাম ওইগুলোই তো না? জি ভাই। ওই যে আপনার ওখানে বোনা হয়, তারপরে পিছনে যে আপনার ইয়াসে করতে ওখানে আপনাদের শাড়ি বুনন করে। ও, শাড়ি বুনন করে ওইখানে না? এগুলো কি এখানে বোনে? হ্যাঁ, এগুলো আপনার হ্যান্ডলুম। হুম, ডিফারেন্ট স্টাইল না? মেয়েদের না? এটা মেয়েদের ফ্যাশন। Fashion। জাস্ট আপনার বোরকার উপরে উঠে উঠাই পরে আর কি। আপনাদের চকলেট আইটেম কি কি আছে? চকলেট আপনার বাদাম আছে, কাজু বাদাম আছে, তারপরে আপনার যে এগুলো কত বার আছে। এটা কত পিনাট এটা বার? আপনার যে 550 টাকা। 550। এগুলো বার্মিস না? যেটা বার আর আচার? আচার আছে আপনার যে আছে মানে যে বার্মিস আপনার রসুনের আচার, তারপরে আপনার যে আমরা আছে। এগুলো কত করে প্যাকেট? তারপরে আপনার যে প্যাকেট আছে ভাই আপনার 150 টাকা আছে, 250 টাকা এবং 80 টাকারও আছে। ও, 80 টাকার আছে। এটা কত? এটা আপনার 100 টাকা করে। 100 টাকা এগুলো? এটা 100 টাকা, আর এটা পড়বে আপনার যে 180 টাকা করে। এটা কয় পিস? এটা 20 প্যাকেট। 20 প্যাকেট। আর এগুলো কয় এগুলো piece? 20 প্যাকেট। বাটের কোয়ালিটি আলাদা আছে। কোয়ালিটি আলাদা। কোয়ালিটি আলাদা আছে। কোয়ালিটি আলাদা আছে। এগুলো সব ওই যে বার্মা থেকে নিয়ে আসে। জি। এখানে আরো বিভিন্ন টাইপের চকলেট রয়েছে, আপনারা চাইলে আপনাদের মন মতো নিতে পারবেন। এগুলো কি 3 পিস না? এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ রাখাইনদের হাতে বোনা না? এগুলো কত করে দাম? এটা হচ্ছে এই যে আপনার আড়ংটা 1050 করে। 1050। সুন্দর। এটার ভিতরে আপনার একটা আছে কোয়ালিটি, এটা একটু শর্টের ভিতরে মানে বাসায় খালি শুধু রাফ ইউজ করার জন্য। আচ্ছা, এটা পড়বে আপনার 750 টাকা করে। 750। আচ্ছা, এটা একটু কম দাম না? রাফ ইউজ করা। জি। এবং সর্বনিম্ন আছে আপনার যেমন এই যে এগুলা, সর্বনিম্ন এগুলো আপনার যা 250 টাকা করে। 250। জি, সর্বনিম্ন 250। এটা স্ল্যাব কাপড়ের। জি, আর সুতি না, এটা আপনার স্ল্যাব কটন। আপনারা যারা রাখাইন পল্লী থেকে তাঁতের অরিজিনাল বস্ত্র চাচ্ছেন তারা কিন্তু এখানে আসলে কিনতে পারবেন। মিস্ত্রিপাড়া রাখাইন পল্লী থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কুয়াকাটা ভ্রমণের অন্য পর্বে অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।